দিনাজপুর থেকে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক খাল খনন কর্মসূচির উদ্বোধন। ফ্যামিলি কার্ডকে সার্বজনীন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন সুধী সমাবেশে। চলে যাচ্ছে বর্ষাকালে, যখন পানিটা প্রয়োজন শুষ্ক মৌসুমে, সেই সময় শুকনা থাকছে, খাল পানি শূন্য থাকছে। ফলে শেষ কর্মদিবসে লঞ্চ, বাস, ট্রেনে বাড়ির পথ ধরেছেন অনেকেই। বাড়তি ভাড়া আদায় করায় কয়েকটি পরিবহনকে জরিমানা। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মন্ত্রীর কড়া বার্তা। ফিটনেসবিহীন গাড়ি চলা আমরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং নিরুৎসাহিত করছি, কন্ট্রোল করছি। আমাদের মনিটরিং টিম দেখছে। এবার তো বেশ ভালো হচ্ছে, দেখলাম কোনো ভিড় নেই, খুব সুন্দর, মানে শান্ত শৃঙ্খল একটা পরিবেশ। কোনো ভোগান্তি নেই, আলহামদুলিল্লাহ। সুন্দর মতো সকালবেলা টিকিট করছি যাতে একটু আরাম এসে যাইতে পারি। লাইলাতুল কদরের খোঁজে রাতভর ইবাদত বন্দেগীতে কাটাবেন মুসল্লিরা। ঈদ জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ, থাকবে কড়া নিরাপত্তা। বাতিল হলো স্কুলের ভর্তি পরীক্ষা। প্রথম থেকে নবম শ্রেণীতে থাকছে না লটারি পদ্ধতি, আগের মতোই নেওয়া হবে বৃত্তি পরীক্ষা। এনটিআরসিতে আমাদের প্রধান শিক্ষক নিয়োগের যে বিষয়টি, সেখানে আমরা এক্সপিরিয়েন্সের বয়স 18 বছর নির্ধারণ করেছি। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সামিল হতে ট্রাম্পের আহ্বানে সাড়া নেই মিত্র দেশগুলোর। যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ালে নেটোর পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। এবার ভিন্ন আবহে উদযাপন হবে স্বাধীনতা দিবস। 1.5 যুগ পর ফিরছে স্বাধীনতা দিবসের প্যারেড। নতুন প্রজন্মকে সামরিক সক্ষমতার জানান দেয়াই উদ্দেশ্য। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যায় বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। আগামী 2 বছরের মধ্যে দেশের জনগণের আয় দ্বিগুণ করা সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, দেশের জনগণ পাশে থাকলে যে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব। দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধনের পর এসব কথা বলেন সরকার প্রধান। জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতির উপর চাপ পড়লেও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। সহকর্মী আলামিন তালুকদারের ক্যামেরায় দিনাজপুর থেকে জানাচ্ছেন আরেক সহকর্মী সাইফুদ্দিন রবিন। যেন ভালোর পথ ধরে আলোর দিকে চলা। বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো কাদা মাটির কাছাকাছি প্রধানমন্ত্রী তারেক রহমান। 21 বছর পর নানাবাড়ি দিনাজপুরে এসেই পায়ে হেঁটে ছুটলেন গ্রামের পথে। প্রধানমন্ত্রী নিজেই তুলে নিলেন কোদাল। বলরামপুরের 12.2 কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে উদ্বোধন করলেন দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি। তারেক যে আসলে খাল খনন হলে আমরা এলে অল্প পানিতে ডুবে যাইতো, হয়তো আর ডুববে না, এই জন্য আমরা এখানে আসছি। এখানে খাল খনন করলে মাছ চাষ করা যাবে, হাঁস পালন করা যাবে। বন্যার কারণে আমাদের ধানগুলো নষ্ট হয়ে যায়। এই নদীটা খনন হলে পানিটা সারাম বাইর হয়ে যাবে, আমাদের 16 আনা আবাদ হবে। নদী খনন হলে আবাদ পানি ভালো হবে, দেশের উন্নয়ন হবে, আমাদের গ্রাম এলাকার উন্নয়ন হবে। দুপারে অপেক্ষমান জনগণের কাছে খালের বহুমুখী ব্যবহার তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, শুধু খাল না, বহু নদীও ভরাট ও দখল হয়ে গেছে। তুলে ধরেন 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা। একই সাথে ভূগর্ভস্থ পানির বদলে মাটির উপরের পানি ব্যবহারে গুরুত্ব আরোপ করেন। খাল খননের মাধ্যমে উজানের সময়, বর্ষার সময় যে অতিরিক্ত পানিটা, সেই পানিটা আমরা ধরে রাখবো, যাতে শুষ্ক মৌসুমেই হোক, বর্ষা মৌসুমেই হোক, আমরা আমাদের কৃষক ভাইদেরকে পানি সরবরাহ করতে পারি, যাতে আমরা আমাদের কৃষির উৎপাদন বাড়াতে পারি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় তাঁর সরকার। 2 বছরে জনগণের আয় দ্বিগুণ করাই লক্ষ্য। জনগণ পাশে থাকলে যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলেও বিশ্বাস করেন সরকার প্রধান। নির্বাচনের সময় যেমন আপনারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, এখনো কিন্তু আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না। জনগণের সমর্থন ছাড়া দেশ উন্নয়নের কাজ করা সম্ভব নয়। জনগণ সমর্থন দিলে, কারণ আমরা বিশ্বাস করি
জনগণই হচ্ছে আমাদের সকল ক্ষমতার উৎস। দেশের মালিক হচ্ছেন আপনারা, কাজে মালিক যদি সাথে থাকে তাহলে আমরা যে কোনো কাজ ইনশাআল্লাহ করে তুলতে পারবো, যে কোনো পরিকল্পনাকে সফল করতে পারবো। যে কাজ করলে মানুষের উপকার হয় বিএনপি সরকার সেই কাজ করতে চায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কেউ কেউ বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলেও শঙ্কা প্রকাশ করেন। বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। পারবেন? কে পারবেন? খেয়াল রাখতে হবে। অনেকে আছে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু বিভ্রান্ত করতে চায়, কিন্তু আমাদের রাজনীতি হচ্ছে কৃষকের উপকার করা, আমাদের রাজনীতি হচ্ছে মা বোনদেরকে স্বাবলম্বী করে তোলা। দিনাজপুরে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলা সহ স্থানীয় নানা সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে পথ ধরে হাঁটছি এটি কোনো ফসলি ক্ষেত নয়, দেখে মনে হতে পারে কোনো কৃষি জমির উপর দিয়ে হাঁটছি অথবা উঁচু নিচু কাঁচা মাটির কোনো সড়ক ধরে, অথচ এটি একটি খাল ছিল, কিন্তু দীর্ঘদিনের অবহেলায় পলি জমাট হতে হতে এবং খাল দখল হতে হতে এখন এক বিস্তীর্ণ সড়কেই পরিণত হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশ জুড়ে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে, যার মধ্য দিয়ে নারী পুরুষ শ্রমজীবী মানুষের যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, ঠিক তেমনি পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে, যার মধ্য দিয়ে জলাবদ্ধতা নিরসন কিংবা বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি উৎপাদনে এক নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। বিশেষজ্ঞরা বলছেন পানি ব্যবস্থাপনায় এক মাইল ফলক উদ্যোগ, যার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ হবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সুযোগ সৃষ্টি হবে খাদ্য রপ্তানিরও। এর আগে সকাল 10:15টায় অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সড়ক পথে যোগ দেন দিনাজপুরের প্রত্যন্ত এলাকার এই খাল খনন কর্মসূচিতে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, কাহারুল, দিনাজপুর। ফ্যামিলি কার্ডকে সার্বজনীন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, তবে যাদের প্রয়োজন নেই তারা এই কার্ড নেবে না বলে আশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের গোড়-এ শহীদ ময়দানে জেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে এসব কথা জানান তিনি। বিকেলে গোড়-এ শহীদ ময়দানে প্রথমে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সুধী সমাবেশে যোগ দিয়ে তিনি বলেন, বিগত বছরগুলোতে মানুষের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ড হয়নি। যে কাজ 17 বছরে হয়নি তা 1-1.5 মাসে করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলেন, যারা ভোট দিয়েছেন বা দেননি, এই সরকার প্রত্যেকের সরকার। অস্থির না হয়ে ধৈর্য সহকারে সকলে মিলে দেশ গড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এই নারীদেরকে যদি আমরা পেছনে ফেলে রাখি, পুরুষদের পাশাপাশি যদি নারীদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, তাহলে এত বড় দেশ, 20 কোটি মানুষের দেশ আমাদের, 20 কোটি মানুষের এই দেশ মানে বিশাল বড় একটি দেশ, এই দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না, আমরা যত কথা বলি, যত পরিকল্পনাই করি না কেন। এবং সে কারণেই এই নারীদেরকে স্বাবলম্বী, বিশেষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম। কাল থেকে ঈদের আনুষ্ঠানিক ছুটি শুরু এবং আজ ছিল শেষ কর্মদিবস, তাই প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই বাড়ির পথ ধরেছেন। বাস, লঞ্চ, ট্রেন যে যেভাবে পেরেছেন রাজধানী ছেড়ে যাচ্ছেন। এদিকে সড়কপথের ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় করায় গাবতলী টার্মিনালে কয়েকটি পরিবহন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বলেও জানা গেছে। আমরা সহকর্মীদের কাছ থেকে জানবো এই যে বাড়ি ফেরা মানুষের খবর। আমরা শুরুতেই যাচ্ছি সদরঘাটে, সহকর্মী লাভলি বিথি আছেন সেখানে। সদরঘাটে যে লঞ্চগুলো সাধারণ সময় দেখা যায় যে 8টা-9টার মধ্যেই ছেড়ে যায় বিথি, যেহেতু এখন ঈদের সময় অর্থাৎ ঈদের ছুটি শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে লঞ্চগুলো ঠিকমতো সময় মতো ছাড়ছে কিনা, যারা বাড়ির পথ ধরেছেন তারা কি বলছেন জানতে চাই। করে ছাড়ছে, তার কারণ হচ্ছে যেহেতু আজকে শেষ কর্মদিবস ছিল, অনেকেই আজকেই রওনা দিয়েছেন, সেই কারণ দেখা গেল কেউ আমরা দেখেছি দৌড়ে দৌড়েও লঞ্চে উঠতে দেখেছি আমরা। তবে খুব বেশি সময় কিন্তু নিচ্ছে না লঞ্চগুলো ছাড়তে, এবং এখন পর্যন্ত 6টা থেকে 7টার মধ্যে 4টি লঞ্চ ছেড়ে গিয়েছে, এবং 4টি লঞ্চের কোনোটিতে কিন্তু আমরা অতিরিক্ত যাত্রী আমরা নিতে দেখিনি, লঞ্চগুলো বেশ ফাঁকাই ছিল। এখানকার যেটা কর্তৃপক্ষ বলছেন যে বরাবরই যেদিন থেকে সরকারি ছুটি শুরু হয় এবং শেষ কর্মদিবস যেদিন, সেদিন চাপ একটু বাড়ে, কিন্তু
মূল চাপটা হবে আগামীকাল, অর্থাৎ কালকে মূল চাপটা হবে। আজকে বড় যে 70 থেকে 80টির মতো লঞ্চ সারাদিনে চলাচল করবে, 12:55 পর্যন্ত লাস্ট লঞ্চ ছাড়া হবে। এর মধ্যে 70 থেকে 80টি লঞ্চ ছাড়বে এবং আগামীকাল সেটি 100-র উপরে যাবে, অর্থাৎ বোঝাই যাচ্ছে চাপটা যে বেড়ে গেছে। তবে এইবার চাপগুলো কমানোর জন্য কিন্তু দুইটি ঘাট, শিমুলিয়া ঘাট এবং বসিলা ঘাট, এই দুটি ঘাটে প্রায় 9টি লঞ্চ, বিশেষ লঞ্চ ছাড়া হয়েছে। এবং মূলত আজকে এখানে অন্যান্য সময় যেই ভিড়টা দেখে তার তুলনায় একটু কম দেখছি। তার কারণ হচ্ছে যে যাত্রাবাড়ি, শনির আখড়া, ওই পাশটা ডেমরা, নারায়ণগঞ্জ, ওরা কিন্তু শিমুলিয়া, ওই এলাকার যাত্রাটা শিমুলিয়া ঘাট দিয়ে যাবে, সুতরাং এইখানে সেটা চাপটা কম। বসিলার ক্ষেত্রেও একই, মিরপুর, ধানমন্ডি, মহাখালী, ওই অঞ্চলে ওই এলাকার মানুষরা সেই ঘাটগুলো ব্যবহার করবে। তবে এখন পর্যন্ত যাত্রীদের নির্বিঘ্নে যাতে যেতে পারে, কোনো রকম অব্যবস্থাপনা যাতে না হয়, সেখানে 174টি লঞ্চ এবার ছাড়া হয়েছে এবং 137টি রুটে এই লঞ্চগুলো চড়বে। এখানে এবার বেশ দুটি বিষয়ে খুব ভালো উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ। সেটি হচ্ছে প্রথমত, অন্যান্য বার আমরা যেমনটি দেখি যে কুলি নিয়ে খুব বেশি ভোগান্তি পোহাতে হয়, যাত্রীদের মারামারি পর্যন্ত কিন্তু আমরা দেখেছি। এবার ঘাট পর্যন্ত, লঞ্চ পর্যন্ত, অর্থাৎ ঘাট থেকে লঞ্চ পর্যন্ত কুলি একদম বিনামূল্যে দেওয়া হবে 28 মার্চ পর্যন্ত, 12 দিন আগামীকালকে থেকে। এবং যারা অসুস্থ, প্রবীণ, তাদের জন্য হুইল চেয়ার সার্ভিস চালু করেছে সদরঘাট এবং বরিশাল নৌঘাট। অর্থাৎ সব কিছু মিলে বলা যায় যে ব্যবস্থাপনা এবার তারা চেষ্টা করছে ভালো রাখা। কোনো রকম অভিযোগ পেলে যে 5টি নিয়ন্ত্রণ কক্ষ রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে, সেইখানে অভিযোগ জানালে সেই অভিযোগের ব্যবস্থা তারা নিচ্ছেন। যদি অভিযোগ অন্যান্য বারের তুলনায় এবার একটু কম। এবং ভাড়া নিয়েও একটি বিষয় হচ্ছে যে সরকার থেকে বলা হয়েছে লঞ্চ কর্তৃপক্ষকে যাতে যে ভাড়া তার থেকে 10% যেন একটু কম রাখা হয়। তবে প্রায় 8 থেকে 10 লাখ মানুষ এবার নৌপথে বাড়ি ফিরবেন, সুতরাং এত মানুষের মধ্যে একটু না একটু অব্যবস্থাপনাটা থাকবে, সেটিও কিন্তু কর্তৃপক্ষ বলছে। তবে তারা চেষ্টা করছেন যাতে কোনো রকম মানুষ যে নারীর টানে বাড়ি ফিরে যাচ্ছে, এটা যাতে স্বস্তিদায়ক হয়, আনন্দদায়ক হয়, সেই সম্পূর্ণভাবে সেই চেষ্টা তারা করছে। বৃষ্টি, আমরা শুনছিলাম, বেশ বিস্তারিত করে আপনি আমাদের জানাচ্ছিলেন, ধন্যবাদ বিথি। আমরা এই পর্যায়ে গাবতলীতে যাব, সেখানে সহকর্মী এম.এ. আজিজকে দেখতে পাচ্ছি। আজিজ, সড়ক পথে যাত্রী চাপ কেমন দেখছেন? বিশেষ করে একটু আগেই দর্শকদের জানাচ্ছিলাম যে বাড়তি ভাড়া আদায় করায় কয়েকটি পরিবহনকে জরিমানাও করা হয়েছে, এরপরে চিত্রটা আসলে কি জানতে চাই। ভিড় কিছুটা বেড়েছে এই গাবতলী বাস টার্মিনাল এবং সময়ের সাথে এখানে ভিড় বাড়ার সম্ভাবনা আরো সম্ভাবনা আছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার কাউন্টারগুলোতে যারা কর্মরত আছেন তারা আমাকে জানিয়েছেন যে সময়ের সাথে সাথে আসলে এখানে যাত্রী চাপ বাড়বে। এর পাশাপাশি এখানে যাত্রীদের নিরাপত্তা এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখানে কাজ করছে পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী এবং র্যাবেরও এখানে কন্ট্রোল রুম করা হয়েছে। তারাও আমাদেরকে জানিয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা সর্বোচ্চ পরিমাণ সজাগ রয়েছে। এর পাশাপাশি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ এবং উত্তর, দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং দেশের উত্তর অঞ্চলের বাসগুলো এই গাবতলী বাস টার্মিনাল থেকে ফিরে যায় এবং একের পর এক সন্ধ্যা থেকে আমরা দেখছি একের পর এক বাসগুলো যাচ্ছে এবং প্রত্যেকটা বাস চলে যাচ্ছে। তবে গাবতলী বাস টার্মিনালে দেখছিলাম একটির পর একটি বাস আসছে এবং সেখানে যাত্রীদের চাপ রয়েছে দেখে বোঝা যাচ্ছিল। আজিজ আমাদেরকে সেখানকার খবর জানানোর চেষ্টা করছিলেন, ধন্যবাদ জানাচ্ছি আজিজকে। এবার দেখতে পাচ্ছি সহকর্মী নিপু অপেক্ষা করছেন, কারণ মহাসড়কের খবর জানানোর জন্য তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। মাহফুজুর রহমান নিপু, আপনি আমাদেরকে জানান মহাসড়কে ঘরমুখ মানুষের চাপ কেমন দেখছেন এবং যেমনটি বললাম বাসে বাড়তি ভাড়া নেয়ার যে অভিযোগ এর আগে শুনেছি, এবারে সেরকম কোনো ধরনের অভিযোগ শুনছেন কিনা?
বৃষ্টি আসলে আজকে দুপুরের পর থেকে কিন্তু নবীনগর চন্দ্রা, আবদুল্লাপুর বাইপাইল এবং ঢাকা টাঙ্গাইল এই মহাসড়ক কিন্তু থেকে কিন্তু যানবাহনের যে চাপ সেটি কিন্তু বেড়েছে। আমরা দেখেছি যে আবদুল্লাপুর বাইপাইল এবং নবীনগর চন্দ্রা এই দুটি সড়কের এখন পর্যন্ত কোথাও যে বড় ধরনের জটলা তেমনটি কিন্তু আমরা জানতে পারিনি এবং ট্রাফিক কন্ট্রোল থেকেও কিন্তু আমাদেরকে তেমনটি জানানো হয়নি। আমরা কিন্তু দেখেছি যে চন্দ্রা যে জায়গাটিতে এখন অবস্থান রয়েছে উত্তরবঙ্গের একেবারে যারা উত্তরবঙ্গে যাবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি সেই চন্দ্রাতে রয়েছে, সেই চন্দ্রার অবস্থা যদি একটু দেখাতে চাই, যানবাহনের কিন্তু এখানে অবস্থান আছে, যাত্রীদের জন্য যানবাহন কিন্তু এখানে অপেক্ষা করছেন। যানবাহনের কিছু দীর্ঘ সারি রয়েছে, তবে ঘন্টার পর ঘন্টা যে অপেক্ষা করতে হবে, এই যানজটে পড়ে ভোগান্তি পোহাতে হবে তেমনটি কিন্তু নয়। আমরা দেখেছি যানবাহনের ধীরগতি, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে, যে জায়গাটিতে যানজট সৃষ্টি হতে পারে সেই জায়গাটিতে কিন্তু অবস্থান নিয়ে আছেন। এখন যেটি জানতে চেয়েছিলেন, না এখন পর্যন্ত আমাদের কাছে কিন্তু বাড়ার যে অভিযোগ সেটি কিন্তু আসেনি। শুনছিলাম আমরা, ধন্যবাদ জানাচ্ছি নিপু আপনাকে। সবশেষ যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে, সহকর্মী লামিয়া তিথিকে দেখতে পাচ্ছি। জানতে চাচ্ছিলাম যেই ট্রেনগুলো সেগুলো সময় মতো ছাড়ছে কিনা তিথি, এর পাশাপাশি যাত্রীদের চাপ কেমন দেখছেন? যে সরকারি কর্মচারী বা কর্মকর্তারা রয়েছে তাদের কিন্তু আজকে শেষ কর্মদিবস পার করেছে। আপনি জানেন যে আজকে থেকেই বলতে গেলে ছুটির যে আমেজ সেটি কিন্তু শুরু হয়েছে। আগামীকাল থেকে 7 দিনের কিন্তু সরকার ঘোষিত যেই ছুটি রয়েছে 17 থেকে 23 মার্চ পর্যন্ত, সেই ছুটি উদযাপন করতেই কিন্তু পরিবার পরিজনের সাথে ঈদ করতেই কিন্তু তারা যে যার গন্তব্য অনুযায়ী যাওয়া শুরু করেছে। একটা কথা বলে রাখতে চাই যে সরকার এবং বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ থেকে কিন্তু প্রতিবার এবং প্রতি বছরই কিন্তু বলে যে হচ্ছে রেল লাইনের ট্রেনের যে ছাদ রয়েছে ছাদে যেন না ওঠে যাত্রীরা, কিন্তু তারপরেও এইবারও কিন্তু ব্যতিক্রম দেখা যায়নি। এবারও কিন্তু রয়েছে, হ্যাঁ এবারও কিন্তু দেখা যাচ্ছে যে এখনো ছাদে কিন্তু যাত্রীরা উঠে যাচ্ছেন, এতে কিন্তু প্রাণের ঝুঁকি রয়েছে। বৃষ্টি শুনছিলাম আমরা তিথি, ধন্যবাদ আপনাকে। এই যাত্রা নির্বিঘ্ন হচ্ছে কিনা তা দেখতে সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেছেন, আগামী 2 দিনে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে, তাই বাড়তি চাপ মোকাবেলায় সক্ষমতার 100% ব্যবহার করা হবে। নির্ধারিত টাকার চেয়ে 1 টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোর্ট এখানে আছে, যে কোনো যাত্রী কমপ্লেন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা 24 ঘন্টা তৎপর আছি। 24 ঘন্টা। গতকাল রাত থেকে নিশ্চিত করা হয়েছে গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হবে। তেলের দাম বাড়ছে না, তা আমি আগেও আপনাদেরকে জ্ঞাত করে। আজ সম্ভাব্য পবিত্র শবে কদর। মুসলমানদের কাছে এই রাত হাজার মাসের চেয়ে উত্তম, মহিমান্বিত। এই রাতেই মানবজাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফ নাজিল করেন। তাই ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে দেখা যায় বাড়তি ধর্মীয় অনুশীলন, ইবাদত বান্দেগি। শবে কদর উপলক্ষে বিভিন্ন মসজিদে নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আজকার, দোয়ায় মশগুল থাকেন মুসল্লিরা। অনেকে নফল নামাজ আদায় করেন, কেউ বা দীর্ঘ সময় ধরে কোরআন তিলাওয়াত, তসবিহ, তাহলিলে কাটান এই পবিত্র রাত। আর আল্লাহর রহমত, মাগফিরাত, নাজাত লাভের আশায় বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। পবিত্র এই রাতে নিজেদের অতীতের ভুল ত্রুটি ও গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। পাশাপাশি দেশ, জাতি, সমগ্র মুসলিম উম্মার শান্তি, কল্যাণ, সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। জাতীয় ঈদগাহ মাঠে জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার 35,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন, এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে তিনি বলেছেন, সার্বিক নিরাপত্তায় সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকবে। আর ঈদ জামাতে নারীরাও অংশ নিতে পারবেন। পর্যাপ্ত লাইট, ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেটের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও থাকবে। বৃষ্টির জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে জানান ডিএসসিসির প্রশাসক। সাজগোজ ছাড়া ঈদে নারীর পরিপূর্ণতা আসে না, তাই পোশাকের পাশাপাশি প্রসাধনী সামগ্রীর গুরুত্বও কিন্তু কম নয়। উৎসব সামনে রেখে সৌন্দর্যবর্ধক সামগ্রীর দোকানগুলোতেও ক্রেতাদের প্রচুর ভিড় দেখা গেছে। পরিবার, প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করাই উৎসবের মূল কথা নয়, বরং নিজেকে একটু ভিন্নভাবে সাজাতেও ব্যস্ত সময়
পার করেন ক্রেতারা। রাজধানীর শপিং মল আর মার্কেটের প্রসাধনীর দোকানগুলো এখন ঈদ উপলক্ষে বেশ জমজমাট। লিপস্টিক, ফাউন্ডেশন, আইশেড, ব্লাশ, নেল পলিশ থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের পারফিউমের চাহিদা বেড়েছে। আর নতুন পোশাকের সাথে মানানসই প্রসাধনী কিনতে ভিড় করছেন তরুণী নারীরা। ক্রেতারা বলছেন ঈদের দিনে নিজেকে একটু ভিন্ন রূপে সাজাতেই তাদের এই কেনাকাটা। তাই পোশাকের পাশাপাশি মেকআপ, স্কিন কেয়ার পণ্য কিনছেন তারা। সরকারি ও বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষায় আর লটারির পদ্ধতি থাকছে না। এখন থেকে মেধা যাচাইয়ের জন্য সাধারণ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, ভর্তি পরীক্ষা লটারির মতো জুয়ার মতো হতে পারে না, তবে পরীক্ষা হবে সহজ এবং ধীরে ধীরে এলাকা ভিত্তিক ভর্তির পদ্ধতিও করা হবে। এর আগে তিনি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ 7 পাবলিক বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ও মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নাম ঘোষণা করেন। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীতে পরীক্ষা শুরু হয় 2011 সালে। অন্য শ্রেণীতেও ছিল লটারি। এতে ভর্তি, কোচিং, বাণিজ্য বন্ধ সহ কোমলমতি শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমানোর কথা বলেছিল তখনকার সরকার। তবে দীর্ঘদিনের সেই পদ্ধতি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সহজ পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমেই ভর্তি করা হবে। ভর্তির প্রক্রিয়া বা পদ্ধতি কি হবে তা পরে জানানো হবে। অ্যাডমিশন পরীক্ষা যেটা হয় সেটা আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। কোনো জায়গায় শিক্ষায় লটারি, এটা তো জুয়া খেলা না। হোয়াই ইউ থিঙ্ক লটারি? আপনি রিল্যাক্স করেন, আপনি আরও কমিয়ে দেন, টেস্টগুলি লিবারেল করেন, হোয়াট এভার দ্যাট ইজ। আপনি লটারি, যেই ছেলেটি কম্পিটিটিভনেসে আসতে পারে বা আসতে পারে না, তাকে সেই সুযোগটা দেন। খুবই সিম্পল ওয়েতে আমরা এক্সাম নিব, এমন কোনো প্রতিযোগিতা আনবো না যেটা ক্লাস 1-এর জন্য প্রযোজ্য নয়। উন্নত বিশ্বের মতো ভর্তির ক্ষেত্রে ধীরে ধীরে এলাকা ভিত্তিক শিক্ষার্থীদের গুরুত্ব দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। আস্তে আস্তে জোনিং সিস্টেম হয়ে যাবে, চিন্তা করবেন না। এলাকা জোনিং করতে হবে। এখন যদি আমি আজকে জোনিং ঘটনা দেই, তাই কালকে ভিকারুননিসা আশেপাশে বাড়ি ভাড়া 10 গুণ বেড়ে যাবে। ইউ সি। শিক্ষামন্ত্রী বলেন, পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আবারও আগের মতো নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজমেন্ট কমিটির সভাপতি বা চেয়ারম্যানের যোগ্যতা কি হবে, এই সিদ্ধান্তও জানিয়েছেন মন্ত্রী। ইন্টারমিডিয়েট কলেজ, ডিগ্রি কলেজগুলো আমরা এখন নেই। ইন্টারমিডিয়েট কলেজ, স্কুল, মাদ্রাসা এবং প্রাইমারি প্রত্যেকটি বেস লাইন হলো ডিগ্রি লেভেল, অর্থাৎ স্নাতক থাকতে হবে। এর আগে ঢাকা, রাজশাহী সহ 7 পাবলিক বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আল ফোরকান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ফরিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রইস উদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যাপক নুরুল ইসলাম এবং খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ মাসুদকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে। আর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। প্রত্যেকটা ভিসি তাদের ক্রেডেনশিয়াল চেক করেছি, হাইয়েস্ট পারফরমারকেই আমি বিশ্ববিদ্যালয় অনুযায়ী দিয়েছি। একজন লোককে রাজনীতি করা তার অপরাধ? নো, ইটস নট এ ডিসকোয়ালিফিকেশন। শিক্ষামন্ত্রী বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত হলে জানানো হবে। মাওশির মহাপরিচালক সহ যেসব অধিদপ্তর প্রধানের পদ খালি আছে সেখানে শিগগিরই নিয়োগ দেয়া হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সামিল হতে একের পর এক মিত্রকে ডেকে ডেকে হয়রান ডোনাল্ড ট্রাম্প। এবার হরমুজ প্রণালী ঘিরে স্কট মিশনে নামার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে আগেভাগেই জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া স্পষ্ট করছে মধ্যপ্রাচ্যের সংঘাতে কোনোভাবেই যুক্ত হতে চায় না। এমন পরিস্থিতিতে সরাসরি নেটো সহায়তা চাইলেন ডোনাল্ড ট্রাম্প। আর মিত্ররা যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ালে নেটোর পরিণাম ভালো হবে না বলেও আবার হুঁশিয়ারিও দেন তিনি।
মধ্যপ্রাচ্যে একের পর এক মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, হরমুজ প্রণালী ব্যবহারে বাধা, জ্বালানি বাজারে টালমাটাল দশা, এমন পরিস্থিতিতে অনেকেই বলছেন যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দেশ জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তাণ্ডবের পরও অনমনীয় তেহরান। উল্টো আলোচনার সব সম্ভাবনা উড়িয়ে দিয়ে মিসাইল দাগিয়ে জবাব দিয়ে যাচ্ছে শত্রুপক্ষকে। সব মিলিয়ে যুদ্ধের ময়দানে নেমে যেন দিশেহারা ডোনাল্ড ট্রাম্প। ডেকে ডেকেও পাশে পাচ্ছেন না মিত্রদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিতে 7 দেশের প্রতি স্কর্ট শিপ পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। তবে কোন কোন দেশ স্পষ্ট করেননি। তাদের অনেকেই এরই মধ্যে ট্রাম্পের উদ্যোগে আগ্রহী বলেও দাবি করেছেন। আমরা অন্যান্য দেশের সাথে কথা বলছি, ভালো সাড়া পাচ্ছি। এটা সম্ভব হলে দারুণ ব্যাপার হবে, না হলেও দারুণ কিছুই হবে। আমরা চাই দেশগুলো নিজেদের সুরক্ষার স্বার্থেই আমাদের সাথে এগিয়ে আসুক, কারণ এখান থেকেই তারা জ্বালানি পায়। অবশ্য ট্রাম্পের আহ্বানে ইতিবাচক সাড়া দেওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তার মিত্রদের মাঝে। ফ্রান্স আগেই এসবে জড়াবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। রোববার জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন হরমুজ ঘিরে কোনো সংঘাতে যুক্ত হবে না তারা। অস্ট্রেলিয়াও স্পষ্ট করেছে নেভি শিপ পাঠাবে না। ব্রিটেন একসাথে কাজ করতে চায় বলে জানালেও নৌযান দিয়ে সহায়তার বিষয়ে নীরব তারা। স্কট মিশনে যুক্ত হওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাপানও। জাপান সরকার এই মুহূর্তে জরুরি কী পদক্ষেপ নেওয়া উচিত যাচাই করছে। অবশ্যই তা জাপানের বৈধ কাঠামোর মধ্যে। জাপানের নৌযান ও ক্রুদের সুরক্ষায় কি করা যায় সেটাই খতিয়ে দেখছি। এমন পরিস্থিতিতে হতাশ ট্রাম্প সরাসরি সাহায্য চাইলেন ন্যাটোর কাছে। সামরিক জোটে যুক্তরাষ্ট্রের অবদানের কথা মনে করিয়ে দিয়ে হুমকিও দিয়ে বসলেন। হরমুজ প্রণালী ঘিরে সহায়তায় ব্যর্থ হলে তা ন্যাটোর জন্য খারাপ পরিণাম বয়ে আনবে এমন হুঁশিয়ারি দেন তিনি। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। সন্ধ্যার বাংলাদেশের সবশেষ বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরছি। 18 বছর পর স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতায় ফের যুক্ত হচ্ছে কুচকাওয়াজ। গত কয়েক বছর শুধু বিজয় দিবস প্যারেড হয়ে আসছে, সেটাও বন্ধ 2024 সাল থেকে। তাই এবার ভিন্ন আবহে উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে জাতীয় এই দিবস। নতুন প্রজন্মকে সামরিক সক্ষমতার জানান দেয়াই লক্ষ্য জানিয়েছেন আয়োজকরা। ছন্দবদ্ধ পায়ে সম্মুখে এই দৃপ্ত যাত্রা, মুষ্টিবদ্ধ হাত তাল মিলিয়ে চলছে প্রত্যয়ী শপথে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে 18 বছর পর মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের প্রস্তুতি। প্যারেডে এবছর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন 9 পদাতিক ডিভিশন এবং সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল SM আসাদুল হক। ড্রিল প্যারেডে রাষ্ট্রপতির সালাম গ্রহণের মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজনে অংশ নেয় সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্যারেড কমান্ডার ঘোড়ায় চড়ে গ্রাউন্ডে প্রবেশ করলে শুরু হয় কুচকাওয়াজের মূল পর্ব। রাষ্ট্রপতি মঞ্চে অবস্থান নিলে একে একে সালাম জানায় অংশগ্রহণকারী বাহিনীগুলো। এবারের আনুষ্ঠানিকতায় যুক্ত হবে সেনাবাহিনীর সাজোয়া, ইস্ট বেঙ্গল, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, আর্টিলারি, এয়ার ডিফেন্স, ইঞ্জিনিয়ার্স, সিগন্যালস ও সামরিক পুলিশ বাহিনীর কন্টিনজেন্ট। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই প্রতিবাদে প্যারেডে অংশ নেবে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা। থাকছে আকাশ থেকে মাটিতে প্যারাট্রুপারদের অবতরণ, আকাশ প্রতিরক্ষার সক্ষমতা ও নান্দনিক প্রদর্শনীর বিশাল অংশ থাকবে বিমান বাহিনীর অ্যারোবেটিক প্রদর্শনীতে। MiG-29 রাষ্ট্রপতিকে সালাম ও অভিবাদন জানাবে। প্রস্তুতির শেষ ভাগে কমান্ডার রাষ্ট্রপতির অনুমতিক্রমে আনুষ্ঠানিকভাবে শেষ করবেন স্বাধীনতা দিবসের সামরিক কুচকাওয়াজ। 2008 সালের পরে অর্থাৎ 18 বছর পরে এবার 26শে মার্চের আনুষ্ঠানিকতায় হতে যাচ্ছে জাতীয় কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা, যাকে ঘিরে ব্যাপক আয়োজন চলছে জাতীয় প্যারেড স্কোয়ারে। এবং এবারের আনুষ্ঠানিকতায় এমন আয়োজনকে অনেকটাই মাইলফলক হিসেবে উল্লেখ করছেন আয়োজকরা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সন্ধ্যার বাংলাদেশে ধন্যবাদ সবাইকে।